তাই এটা 3 থেকে 6 মাস পর পর থাইরয়েড হরমোন চেক করা উচিত। তৃতীয় একটি ভুল যেটা সবচেয়ে বেশি কমন করে আমার মনে হয়, থাইরয়েডের ওষুধের সাথে অন্য অনেক ওষুধ খাওয়া যায় না, সেগুলো একসাথে খেয়ে ফেলে। যেমন থাইরয়েড ওষুধের সাথে গ্যাস্ট্রিক ওষুধ, ক্যালসিয়াম, অ্যান্টাসিড বা অমিপ্রাজল গ্রুপের ওষুধগুলো খাওয়া যায় না। এগুলো দিনে দিনে আমাদের দেশে থাইরয়েড রোগীর যে পরিমাণ বাড়ছে তা অত্যন্ত অস্বাভাবিক, এবং এই থাইরয়েড রোগীদের আমরা চিকিৎসা করার সাথে থাইরয়েড রোগীদের মনিটরিংও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ এটা সারা জীবনের ব্যাপার। তো থাইরয়েড রোগীরা যে হয়েছে যে তাদের ওষুধ খাওয়ার পরে যেটা হয় যে আর দীর্ঘদিন পরে আর ডাক্তারের শরণাপন্ন হয় না, এই জন্য তাদের থাইরয়েড লেভেল নর্মাল থাকে না। আর থাইরয়েড লেভেল নর্মাল না থাকলে যেটা হয়, তাদের স্বাভাবিক কাজকর্মের ব্যাঘাত ঘটে এবং বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা হয়। আবার যারা নিয়মিত চেক আপ করে তারাও হয়তো সবসময় থাইরয়েডের ওষুধ বা থাইরয়েড রোগ সম্পর্কে অনেক ভুল ধারণা আছে। তো আজকে আমার আলোচনার বিষয়টি হলো এই যে বিশাল জনগোষ্ঠী আমাদের থাইরয়েড রোগী, তাদের যে কমন কয়েকটা ভুল করে, সেই ভুলগুলো সম্পর্কে আজকে একটু আলোকপাত করব। এর মধ্যে সবচেয়ে কমন ভুল করে যে ওষুধ খাওয়ার সময় ভুল করা, মানে তাদের সবচেয়ে কমন যে ভুলটি সেটা হলো কখন ওষুধ খাবে এটা ঠিক করতে না পারা। মানে তারা দেখা যায় যে খাবার পরই ওষুধটা খেয়ে ফেলে। যে সাধারণত থাইরয়েডের ওষুধের সবচেয়ে খালি পেটে বেশি শোষণ হয়, এই জন্য কোনো খাবার খাওয়ার আগে মিনিমাম 30 থেকে 60 মিনিট আগেই খাওয়া উচিত। মানে সকালবেলা ঘুম থেকে উঠে যে খালি পেট থাকে, সেই খালি পেটে খাওয়ার পরই ওষুধটা খাওয়া যাবে না, মিনিমাম 30 থেকে 60 মিনিট খালি পেটে থাকতে হবে। আর যাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের থাইরয়েডের যে ট্যাবলেটটা খেয়েছি সেটা শরীরে শোষণ হওয়ার সময় পায়। দ্বিতীয় যে ভুলটা করে, নিয়মিত থাইরয়েড টেস্ট করে না। থাইরয়েড হয়তো রোগী একবার ডায়াগনোসিস হওয়ার পরে রোগী টেস্ট করে গেল, তারপরে ওষুধ নিয়ে গেল ডাক্তারের কাছে, তারপরে হয়তো তার শারীরিক অবস্থার উন্নতি হয়, এরপরে সে আর দীর্ঘদিনে ফলো আপে আসে না। তাতে যে বিষয়গুলো দাঁড়ায় যে রোগীর যে থাইরয়েডের থাইরয়েড রোগটা এমনই যেটা এটা প্রতিনিয়ত চেক করে, কখনো এর ওষুধ বেশি লাগতে পারে, কখনো কম লাগতে পারে। এবং থাইরয়েড যদি আমরা যথেষ্ট সঠিক মাত্রায় না থাকে, তাহলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো ঠিকমতো কাজ করতে পারে না এবং জটিলতার সৃষ্টি হয়। তাই এটা 3 থেকে 6 মাস পর থাইরয়েড হরমোন চেক করা উচিত। তৃতীয় একটি ভুল যেটা সবচেয়ে বেশি কমন করে আমার মনে হয়, থাইরয়েডের ওষুধের সাথে অন্য অনেক ওষুধ খাওয়া যায় না, সেগুলো একসাথে খেয়ে ফেলে। যেমন থাইরয়েড ওষুধের সাথে গ্যাস্ট্রিক ওষুধ, ক্যালসিয়াম, অ্যান্টাসিড বা অমিপ্রাজল গ্রুপের ওষুধগুলো খাওয়া যায় না। এগুলো খেতে হলে 2 থেকে 4 ঘন্টা গ্যাপ রেখে খেতে হবে থাইরয়েডের ওষুধের সাথে। এগুলো একসাথে খেলে থাইরয়েডের যতটুকু আমরা ওষুধ খাই ততটুকু সঠিক পরিমাণে অ্যাবজর্ব হতে এইসব ওষুধগুলো বাধা সৃষ্টি করে। তাই থাইরয়েডের ওষুধের সাথে অন্য কোনো ওষুধ না খাওয়াই ভালো। আরেকটা ভুল যেটা হলো, কোনোদিন যদি থাইরয়েডের ওষুধ খেতে, যেহেতু এটা খালি পেটে খেতে হয়, সকালবেলা খালি পেটে খেতে যদি রোগী ভুলে যায়, তাহলে রোগী আর ওই দিনকে ওষুধ খায় না। এটা একদমই ঠিক না। রোগীর যখন মনে পড়বে তখনই ওষুধটা তাহলে খেয়ে ফেলবে। না খাওয়ার চেয়ে ভরা পেটে খাওয়া অনেক ভালো। হয়তো না খেলে ওর 30 থেকে 35% থাইরয়েড হরমোন অ্যাবজর্ব হতে বাধা সৃষ্টি হতে পারে, কিন্তু না খেলে তো পুরোটাই তার শরীর ওই দিনকের জন্য পাচ্ছে না। তাই হয় যখন মনে পড়বে ওই দিন ওই সময় খেয়ে ফেলা, আর যদি ওই দিনকে সময় না হয় পরের দিনের ওষুধের সাথে পরিমাণ ওষুধ এবং ওই দিনের ওষুধ সহ 2 দিনের ওষুধ একসাথে খাওয়া। অনেক থাইরয়েড রোগী আছে তারা মনে করে যে কিছু খাবার একদম খাওয়াই যাবে না, যেমন ফুলকপি, বাঁধাকপি, তারপরে বিভিন্ন ধরনের শাক, সয়াবিন, সয়া প্রোটিন। আসলে থাইরয়েড রোগীদের কোনো নির্দিষ্ট খাবারের একদম বিধিনিষেধ নেই, এটা খাওয়াই যাবে না, এটা একদম খেতেই হবে। কারণ হলো যে এগুলোর মধ্যে যেসব ক্ষতিকর পদার্থ থাকে তা আমরা রান্না করে খেলে, অল্প পরিমাণে খেলে কোনো খাবার দাবারেই আসলে থাইরয়েড হরমোনের অ্যাবজর্পশন বা তৈরি করতে বাধা সৃষ্টি করে না। আবার অনেকে অনেক বেশি আয়রনযুক্ত খাবার খায়, আয়রনযুক্ত লবণ খায়। কোনো কিছুই অতিরিক্ত খাওয়া ভালো না, আবার একদম কম খাওয়া ভালো না আয়রনযুক্ত লবণ। তো এটা স্বাভাবিক পরিমাণে খেলেই যথেষ্ট, কেননা দুটোই অতিরিক্ত এবং কম খাওয়া দুটোই থাইরয়েড হরমোন তৈরিতে বাধা সৃষ্টি করতে পারে। আমি যেটা বলি, থাইরয়েড রোগীদের খাওয়া দাওয়ার ব্যাপারে আসলে বিশেষ করে হাইপোথাইরয়েড রোগীদের ওজন বৃদ্ধির প্রবণতা বেশি থাকে, তাই তাদের অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার বা হাই রিচ ফুড না খাওয়াই ভালো। পরিমাণ মতো খাবে এবং দৈহিক পরিশ্রম করবে। কোনো নির্দিষ্ট খাবার একদম বাদ দিয়ে নয়, সব খাবারই স্বাভাবিক মাত্রায় খেতে পারবে।
এটা একটা জাতির জন্য খুবই বিপজ্জনক ব্যাপার থাইরয়েড রোগী, যেটা হলো যে প্রেগনেন্সির আগে থাইরয়েড পরীক্ষা করে নেয় না। হয়তো অনেকদিন ধরে থাইরয়েড আছে, ওষুধ খাচ্ছে, হঠাৎ করে কনসিভ করে গেছে প্ল্যান ছাড়া। তাতে যেটা হয়, একটা সুস্থ জাতি যদি আমি দিতে চাই তাহলে একটি সুস্থ বাচ্চা দিতে হবে আমাদেরকে। আর সুস্থ এবং বুদ্ধিদীপ্ত বাচ্চা দিতে হবে একটি জাতিকে উন্নতি করতে হলে। থাইরয়েড রোগী যদি থাইরয়েড নিয়ন্ত্রণ না রেখে গর্ভধারণ করে, তাহলে তার পেটে যে বাচ্চা হবে সেই বাচ্চার বুদ্ধি অনেকটা লোপ পেতে পারে পরবর্তী জন্মগ্রহণের পরে। তো একটি বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা আসলে ওই জাতির জন্য কখনোই মঙ্গলজনক না। তাই যদি একটি সুস্থ বুদ্ধিদীপ্ত জাতি চাই, তাহলে প্রত্যেক মাকে কনসিভ করার আগে বা প্রেগনেন্সি হওয়ার আগে থাইরয়েডের টেস্ট করে নিতে হবে অবশ্যই। অনেকে আছে থাইরয়েড রোগীদের আরেকটি কমন ভুল হলো সবসময় টিএসএস দিয়ে মনিটর করে। থাইরয়েড রোগ আসলে টিএসএস এবং FT4 দুটোই করতে হয়। আমরা যদি সঠিকভাবে থাইরয়েড লেভেলের কতটুকু আছে দেখতে চাই, তাহলে FT4 দেখতে হয়। FT4 এর ইফেক্টে টিএসএসটা হয়তো বাড়ে কমে। FT4 হলো আমাদের রিয়েল বডিতে যে হরমোন, সেটা প্রদর্শন করে FT4 দিয়ে। শুধু টিএসএস FT4 অল্প কম বেশি তারতম্য, টিএসএস এত বেশি তারতম্য হয় যার কারণে আসলে টিএসএস দিয়ে মনিটরিংয়ের ক্ষেত্রে FT4 এর মানে বডিতে থাইরয়েড হরমোনের লেভেল বোঝাটা আসলে একটু দুরূহ হয়ে যায়। এই জন্য বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সঠিকভাবে থাইরয়েডের মাত্রা আছে কিনা বডিতে টিএসএস এর সাথে FT4 অবশ্যই দেখতে হবে। কারণ এই FT4 এর মাত্রা মাঝামাঝি বা তার চেয়ে একটু বেশি না থাকলে তার যে গ্রোথ এবং বৃদ্ধি, শরীরের বৃদ্ধি এবং মানসিক বিকাশ, সেগুলো দুটোই বাধাগ্রস্ত হতে পারে। এই জন্য টিএসএস এর সাথে অবশ্যই FT4 মনিটরিংয়ের ক্ষেত্রে দেখতে হবে। সবার শেষে যেটা বলবো, রোগীর থাইরয়েডও আছে, ডায়াবেটিসও আছে। দেখা যায় যে ডায়াবেটিস এত বেশি অনিয়ন্ত্রিত, সেটা নিয়ে থাইরয়েড রোগী মাথা না ঘামিয়ে থাইরয়েডের জন্য অবশ্যই সে চিন্তিত থাকবে। কিন্তু আমার মনে হয় দুইটা রোগ যদি থাকে, তার থাইরয়েডের চেয়ে ডায়াবেটিসকেই নিয়ন্ত্রণের জন্য বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই হলো কমন ভুল এবং তার ভুল থেকে এড়িয়ে চলার কিছু উপায়। আশা করি মনে থাকবে, এবং যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সময় সুযোগ মিলে সব মিলে হয়তো এই বিষয়ে আরও একটা ভিডিও পরে তৈরি করতে পারবো।